হ্যালো, সবাই জানাবা যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবা যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। অনেকদিন পর আজকে তোমাদের সামনে আসলাম লাইভে, অনেকদিন পর আসলাম। তো আজকে অনেকগুলা কথা বলবো তোমাদের মাঝে, সেটা বলার জন্য আজকে চলে আসলাম। তো সবাই প্লিজ জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই আর ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলে লাইভে আসলাম তোমাদের সবার কাছে অনেক কিছু আমি ক্লিয়ার করার জন্য আসলাম। তো আজকে অনেক কিছুই ক্লিয়ার করার জন্য আমি আসলাম। কেন আজকে আমি সবার কাছে খারাপ, সবার কাছে কালার, সেগুলো সব আমি আজ এক এক করে তোমাদের সবার মাঝে ক্লিয়ার করব। তো প্লিজ তোমরা সবাই আমার লাইভটা দেখা শুরু করো, দেখো প্লিজ, কেউ চলে যাবা না, কারণ তোমাদের দেখা দরকার যে আসলে আমি কেন আজকে আমি সবার কাছে এত খারাপ। আমি তো শুরুতে কারো কাছে খারাপ ছিলাম না, কেন আজকে আমি খারাপ হইলাম। আজকে আমি সবটাই তোমাদের কাছে একদম ক্লিয়ার করার জন্য আমি আজকে আসলাম। আমি জানি যে আজকের এই লাইভ শেষ হওয়ার পর যখন আমি সবকিছু ক্লিয়ার করব, তো ক্লিয়ারের পর আমার উপরে অনেক কিছু আসবে, এমনও হইতে পারে আমার ঘরে হামলাও করতে পারে, এটা আমি জানি। তো তোমরা আমার পাশে থাকো প্লিজ। তোমরা দেখো আমি আজকে সত্যটা বলবো, যতই হামলা হোক, যদি মরেও যাই আজকে আমি, আমার বা আমার পরিবারের কারো যদি কোনো প্রবলেমও হয় বা আমরা যদি কেউ মরেও যাই, তাও আজকে আমি সব সত্যটা তোমাদের সবাইকে বলবো, যা সত্যি তাই বলবো, এক ফোঁটা মিথ্যা বলবো না। আজকে আমি সব সত্য বলবো, সব আজকে ক্লিয়ার করব। অনেক সহ্য করছি, অনেক সহ্যের একটা মাত্রা থাকে মানুষের, আমার সহ্যের মাত্রা ছাড়াই গেছে, তো আমি আর পারতেছি না, তাই আমি আজকে আসলাম যে আমি সব ক্লিয়ার করব। আমি অনেক চুপ করেছিলাম, সবাই আমার মাথায় মানে তোমরা আমার ঘাড়ে বন্দুক রাখা স্বীকার করবা, আর শেষে আমি মানুষের কাছে খারাপ হইলাম, রাস্তায় পড়ে থাকবো, এটা কেমন হইল ব্যাপারটা? দোষ করলা তোমরা, ভুল করলা তোমরা, দোষ মানে সব আমার কাঁধে আসবে, এটা কেমন ধরনের কথা হইল? আর 10 জন কখনো খারাপ হয় না, একজন খারাপ হতে পারে, একজন খারাপ হইতে পারে। এখানে কে যেন লিখছে হ্যালো বাবি, তুমি দেখো দেখো তো আছে কমেন্টগুলো একটু দেখো, হ্যাঁ একটু কমেন্টগুলো দেখো। তো ক্লিয়ার করার জন্য আমি আসলাম যে সবাই তো আমাকে খারাপ জানতেছেন যে পাশের বাসার ভাবি চামচা, পাশের বাসার ভাবি খারাপ, পাশের বাসার ভাবির জন্য আখির সংসার ভাঙছে। আজকে আমি এটাই ক্লিয়ার করবো যে পাশের বাসার ভাবির জন্য কেন সংসার ভাববে, পাশের বাসার ভাবি কেন সংসার ভাঙবে? আমি কি আখির সতীন? আবার লাইভের মধ্যে অনেকে বলে, মানে অনেকে লাইভে গিয়ে বলে যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি। তো আমি বলতে চাই আমি কেন ব্ল্যাক ম্যাজিক করব? আমি কি তাদের মানে তার সতীন লাগে যে আমি তারে ব্ল্যাক ম্যাজিক করব? হ্যাঁ, মানে সব সময় একটা জিনিসই সবার কাঁধে মাথা রেখে তুমি উপরে উঠবা। আমি বলি তোমার তুমি ইয়েতে যেন আমি যেটা বলি সেটা শোনো। প্রথমত তোমার তাদের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে কিভাবে? এটা মোটামুটি সবাই জানো, আমার মানে সবাই জানে না, তুমি আজকে বলবা, জানতে চাও না তুমি তাও। আমি তোমাকে কোশ্চেন করছি অডিয়েন্স হিসেবে, তুমি কিভাবে তাদের সাথে সম্পর্ক তোমার তৈরি হয়েছে? হ্যাঁ, আজকে তোমার সামনে আমি তোমার হাজবেন্ড না, এই অডিয়েন্স এখানে কমেন্ট করতে, সে কমেন্ট ওয়াইজ আমি তোমার কোশ্চেন করবো। অবশ্যই আমি তোমাকে দুটো বাজে কথা বলবো আজকে, সেটা তোমার সহ্য করতে হবে। ঠিক আছে। সেটা হচ্ছে তুমি এই দেশের সম্পর্ক তোমার তৈরি হয়েছে কিভাবে?
তাদের সাথে আমার সম্পর্ক তৈরি হওয়ার কারণ সম্পর্ক তৈরি হওয়ার কারণ তোমরা জানো যে আমার ছেলে এনআইসিইউ তে ছিল, আমার ছেলে অসুস্থ ছিল, তা আলিশা অসুস্থ ছিল এনআইসিইউ তে। এনআইসিইউ থেকে আব্বার সাথে আমার হাজবেন্ডের মানে তোমাদের ভাইয়ার পরিচয় হয়, সেখান থেকে তাদের সাথে আমাদের আস্তে আস্তে রিলেশন স্টার্ট হয়। আচ্ছা, তুমি ব্লগ লাইফে কেন আসছিল? তাদের জন্য আসছিলাম। তারা আমি আগে বলি, আমি যখন তুমি যখন লাইভে মানে ব্লগ লাইনে নামছো, তার আগে ইনফ্লুয়েন্স তোমাকে কে করছিল? তারা করে আহাদ ভাই করছিল। সে তোমার ভালোর জন্যই করছিল, এটা আসলে খারাপ কিছু না, সে তোমার ভালোর জন্য আমাকে বুঝাইছিল। হ্যাঁ, তুমি সম্পর্কটা বিল্ড আপের জন্য যতটুকু সময় তাকে দেওয়া যাবে ততটুকু তুমি সময় দিছো। তুমি এই বাসাতে যাওয়া আসা কিভাবে করতা? কিরকম যাওয়া আসা করতা? অনেক যাওয়া আসা হইতো, তারাই ফোন দিয়ে দিয়ে আমাকে নিত, তাদের যে কোনো কাজে তারাই কল দিত, আমরা যাইতাম। এমন না যে আমি নিজে সাইডে সাইডে সারাদিন তার বাসায় গিয়ে পড়ে থাকতাম। তোমার সাথে আখি ভাবির সম্পর্ক কেমন ছিল? আখি ভাবির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, হাই হ্যালো কথা বলতাম। তাহলে আখি ভাবি কেন তোমাকে দোষারোপ করলো এই জায়গাটায়? আখি ভাবি কালপিট বা সংসার ভাঙছি, এই করছি সেই করছি, এই যে টপিক গুলো কেন হলো? তুমি তো আমি আমার জানা মতে তুমি কথা শুনছো কিন্তু কথা তো বলনি না, কিন্তু কেন এই কথাটা আসলো যে তুমি তার সংসার ভাঙছো? তুমি কি তার আগে পরে ছিলা? তাদের কোনো গ্যাঞ্জামের ভিতর ছিলা না? তাদের কোনো কথার ভিতর তুমি ছিলা না। আচ্ছা, কখন এই যে বাসার ভিতর তাদের পার্সোনাল প্রবলেম, বাসায় রোকেয়া করাচ্ছে বা যাই করছে, কখনো কে তুমি গেছো? না। ইভেন আমি গেছি না। তাহলে এই টু জেড তাদের কোনো প্রবলেমের ভিতর আমরা ছিলাম না। তোমার সাথে এই লাইভে হওয়ার আগে যখন আছে তুমি লাইভে গেছো, তার আগে পাবলিক তোমাকে বলছে ক্লিয়ার করার জন্য কি হয়েছে, সবাই জিজ্ঞেস করছে তোমাকে কি হয়েছে না? আমি এই ঘটনাটা একটু ক্লিয়ারলি তাইলে বলি, যেহেতু ও যে প্রশ্নগুলো করছে অডিয়েন্স করতেছে সেই প্রশ্নের উত্তর। তাদের সাথে আমার আখি ভাবির সাথে আমার ক্ল্যাশিংটা যেভাবে হয়, ক্ল্যাশিং এর কারণ কি কারণে হয়েছে আমি এটা ক্লিয়ার করি আগে। সেটা হইলো যে আমি কিন্তু বাকি ভাবে যেদিন চলে যায় তখন কিন্তু আমি হসপিটালে, এটা আপনারা সবাই জানেন, হসপিটাল ছিলাম। কিন্তু তার আগে আমি কেন ভাবি চলে যায় কি হয় আমি কিন্তু কিচ্ছু জানতাম না। জানতাম তাদের মাঝে একদিন ঘটনা কি হয়েছে আমি শুরু থেকেই বলি। একদিন আমাদের সাথে তখন ভাবি মানে তিশা ভাবির সাথে আহাদ ভাইয়ের সাথে পরিচয় হয়, কথা হয়, আখি ভাবির সাথে আমার কথা হয়, আমরা তাদের বাসায় যাই, তারা আমাদের বাসায় আসে। এরকমের মধ্যে একদিন তিশা ভাবি হঠাৎ করে আমাদের বাসায় আসে, সাথে আহাদ ভাই ছিল, দুইজনে তখন নতুন অবস্থাতে আমরা নিপুণ সিটিতে থাকি। তো ওনারা দুইজন আমার বাসায় আসে, আসার পর আমাদের বাসায় বসে আড্ডা দেয়। তো ভাবির চোখ ছলো ছলো ছিল, কান্না কান্না ভাব। সে এসে আমাকে আখি ভাবির নামে অনেক কথা বলছে, আখি ভাবি ভালো না, আখি ভাবি গার্মেন্টস কর্মী, আখি ভাবি গার্মেন্টসে কাজ করে, আখি ভাবির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, মেয়েকে দেখতে পারে না, মেয়েকে ঘর থেকে বের করে দিছে ডিভোর্স হওয়ার কারণে। তো ভাবি আর আহাদ ভাই মানে তাকে অসহায় দেখা তাকে আশ্রয় দিছে, তাকে মানে বউ করে আনছে, কিন্তু আইনা তাকে এত জায়গা দিছে, এত মর্যাদা দিছে, এত ভালোবাসা দিছে, এত কিছু আখি ভাবির জন্য তিশা ভাবি করছে। তারপরও আজ তিশা ভাবিকে আখি ভাবি সেই ভালোবাসা সেই সম্মান কিচ্ছু দিচ্ছে না। তারা আলাদা হয়ে যায়, যখন তাদের ফ্ল্যাট আলাদা হওয়ার কথা ছিল সেই স্টোরি এটা। তো তখন এসে আমার কাছে খুব মানে কান্না কান্না চোখে আহাদ ভাই এবং তিশা ভাবি দুইজন মিলে বসে। এখন আমাকে বলেন, আমি তাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়েছে, এখন যেখানে আখি ভাবির বিরুদ্ধে সতীন নয় আমাকে বলতেছে, সেখানে হাজবেন্ডও সতীনের পক্ষে আমার সাথে বলতেছে, তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা? আমাকে মানে অনেক কথা বলছে, অনেক আখি ভাবির নামে অনেক কথা বলছে, বলে টলে দেখো ভাবি আজকে ফ্ল্যাট আলাদা করে চলে যাইতে চাইতেছে, হ্যাঁ আমার আখির জন্য অনেক কষ্ট হইতেছে, ভাবি আখি কেন চলে যায়, ভাবি তুমি একটু বোঝাও আখি যেন আলাদা না হয়। এইভাবে করে আমাকে কান্না করে করে সে অনেক বুঝাইতেছে, কিন্তু আখির নামে বদনামও বলতেছে আখি ভাবির নামে আমার কাছে। এই দিক দিয়ে আখি ভাবির জন্য তার কষ্ট হচ্ছে, এটাও আমাকে বুঝাচ্ছে। তা আমি ভাবলাম যে আরে মেয়েটা মনে সত্যি সতীনকে অনেক ভালোবাসে, তা আমারও তার প্রতি আমার সিম্পাথি কাজ করছে, আমারও তার প্রতি ভালোবাসা কাজ করছে যে আরে একটা সতীনরে বুঝি এত ভালোবাসে আর সে তার সাথে বুঝি সে এমন করে, এটা আমার কষ্ট লাগে। তারপরের দিন 2 দিন পরে কিন্তু মোর বিয়ে, তারপর আমরা বাসায় গেছি, আমাদেরকে ডাকছে মোর বিয়েতে, ডাক্তার বাসায় গেছি, আর আমার ভাবি বলতেছে ভাবি আগে এখন আর আলাদা হবে না, আমরা একসাথেই থাকবো, এটা নিয়ে আর কথা বললো না। পরে আমি আচ্ছা ঠিক আছে। পরে মোর বিয়ে, আমাদেরকে দাওয়াত দেয়, আমরা সেই বিয়েতে যাই, বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড হই নাকি। আচ্ছা, এই বন্ধুরা
তুমি আমার সবাই বলতেছে যেটা তুমি শর্টে বলার জন্য মেন সবাই অনেক কিছু জানে, হ্যাঁ তোমার সম্পর্কে, তোমার সাথে তার সম্পর্ক কি ছিল বা অনেক কিছু জানে, খারাপ হোক ভালো, খারাপটা হয়েছে তো তোমার আখির সাথে গ্যাঞ্জাম হওয়ার পরে তোমার খারাপটা হয়েছে। আচ্ছা তুমি আখিরের দুটো কথা বলছো তো, তার বিনিময়ে সে একটা টেক্সট করছে, তার বিনিময়ে তুমি রাগ হয়ে দুটো কথা বলছো, এটা তোমার অন্যায় ছিল যে তুমি রাগের মাথায় বসে থাকো, তুমি এটা তো রাগের মাথায় বসছো, এইখানে কথা ছড়াছড়ি হয়েছে বলে তুমি তাকে বলছো না এখানে হ্যাঁ এভাবে। তারপরে আমি এখানে মানে এখানে হয়েছে কি, আখি ভাবিদের বাসায় যাইতাম তো ভাবি আমি আখি ভাবির সাথে মোটামুটি কথা বলতাম, আখি ভাবি আমাদের বাসায় আসতো যাইতো, তো এইভাবে আর কি যখন দেখলাম আখি ভাবিও আমাকে দুষ্টামি কইরা মুটকি ভাবি এইগুলো বলে ডাকতো, তো যখন বলতো আমিও হাইসা উড়াই দিতাম, ভাবি আমাকে দুষ্টামি করে বলে আমিও হাইসা উড়াই দিতাম। একদিন আবার আমি আর মৌরা যখন মৌ আর আরিফ যখন চলে যাওয়ার পরে আমাদেরকে ডাইকা নিছিল বাসায়, ডাইকা ডাক দেওয়ার পর আমরা বাসায় গেছি, যাওয়ার পরে তখন মানে ওরা আমাদের কাছে মৌ আরিফের নামে কথা বলতেছে, মৌ আরিফ এই করছে সেই করছে নানার কথা বলছে, আমরা শুনছি। তো তখনই আখি ভাবিটা বলছিল যে ভাই স্বার্থের জন্য আসছেন, স্বার্থ পুরাই গেলে তার আসবেন না। তখন তোমাদের ভাই আবার বলছে ভাবি আপনি এটা কি বললেন, তো তোমাদের ভাই আবার এই কথা তো আখি ভাবির এই ব্যাপারে কষ্ট পাইছে। এই দিক দিয়ে তিশা ভাবি আমার কাছে আখি ভাবির নামে মোটামুটি সবসময় গসিপ করতো, সবসময় বলতো, এইদিকে ভাবি এই কথা বলছে। তা আমার মনে হলো আরে আখি ভাবির মনে আসলে ব্যবহারটা ভালো না, উনি মনে আসলেই সত্যি এমন করে, আমার ভিতরে এরকম হয়েছে। আর একটা জিনিসকে জানো, নতুন নতুন কোনো যখন সম্পর্ক হয় তখন কাউকে বোঝা যায় না যে সে কেমন, আর তাদের ফ্যামিলিতে যখন নতুন সম্পর্ক হয় মিলতে যায় কথা বলতে যায় তখন তিশা ভাবির ফ্যামিলিটা এমন যে এমন ভালোবাসা উতরায় ঢাইলা দেয় যে তোমার মনে হইব তারা এত ভালো এত ভালো এত ভালোবাসা উতলায় পড়ে, বুঝতেই পারবে না যে তাদের ভিতরে কোন রকম কোনো খুদ আছে ইয়ে আছে, এমন ভাবে ভালোবাসা উতলায় দেয়। কিন্তু পরবর্তীতে তাদের সাথে মিশতে মিশতে দেখা যায় যেগুলো সব তাদের স্বার্থের জন্য, এগুলো সব তারা স্বার্থের জন্য ইউজ করে। এই যে আমার সাথে যে ভালোবাসাটা তারা প্রথম থেকে নতুন করে খেলছিল, এটা খেলছিল আমাকে আখি চলে যাওয়ার পর আখির বিরুদ্ধে দাঁড়া করানোর জন্য, আখির বিরুদ্ধে দাঁড়া করানোর জন্যই আমার সাথে তারা এই ভালোবাসার নাটক খেলছিল, সেটা আমি পরবর্তীতে বুঝতে পারি। এবং যখন আখি ভাবি চলে যায়, যাওয়ার পর আমাকে এসে তারা আমি হসপিটাল থেকে আসার পর আমাকে হসপিটালে তারা দেখতে যায় নাই, এবং কি বাসায় আসছি আমাকে দেখতে আসে নাই, আসছি কি জন্য আখি ভাবির নামে আমাকে গসিপ করবে, আমাকে দাঁড়া করাবে, সেই জন্য আইসা দেখে আমি বাসায় নেই, আমি হসপিটালে ওষুধ কিনতে গেছিলাম, আমি আমার জন্য ওষুধ আনতে গেছে আমার হাজবেন্ড, পরে নিচে আমার সাথে তাদের গ্যারেজেই দেখা হয়ে যায়, দেখা হলে তখন তারা গ্যারেজে বসে আমাকে আমার হাজবেন্ড আখি ভাবির নামে অনেক কথা বলছে, ভাবি তুমি লাইভে যাবা, তুমি দেখো না আখি ভাবির ব্যাপার, তুমি দেখছো তো, কান্না মানে প্রায় কান্না কন্টায়, এইভাবে আমাকে আর আমার হাজবেন্ডকে বলছে। একটা জিনিস বোঝো তোমরা, একটা মানুষ যদি কানের কাছে সারাক্ষণ আরেকজনের নামে বলতেই থাকে তোমার কি মনে হবে? এইদিকে আখি ভাবির কোনো কথা আমি কিন্তু শুনতে পাই না, আখি ভাবি কিন্তু আমার কাছে কোনো বদনাম করে নাই, কোনো কথা তিশা ভাবির বলে নাই, তাহলে আমি কিভাবে বুঝবো, কিভাবে জানবো? এটা আমার ভুল ছিল, আমার যাচাই করা উচিত ছিল, এটা আমার অন্যায় হয়েছে, এটা এখন আমি বুঝতেছি। এখন না, আমি আখি ভাবি চলে যাওয়ার 3-4 মাস পরে, আমি 2-3 মাস পরে আমি বুঝতে পারছি যে এটা আমার অন্যায় হয়েছে। কিন্তু ওই 2টা লাইভের পর আমি কিন্তু কোনোদিন আখি ভাবিকে নিয়ে আর একটা ভিডিও বানাই নাই। কেন বানাই নাই? কারণ আমার কাছে তাদের সব ধরা পড়ে গেছে, সেই জন্য আমি আর ওনাকে নিয়ে কথা বলি না। এখন বিষয় হচ্ছে যে আমি তো পার্সোনালি আপনাদের বলি যে আমি এইসব বিষয়ে খুব একটা অবগত না, কারণ আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর আমি সামনে যতটুকু দেখি আমি চুপ করেই থাকি, কেউ বলতে পারবে না আমি দুটো কথা মাঝখানে বলছি বা দুটো কথা ছড়াছড়ি করছি। দুই পক্ষের মাঝখানে বা 3 পক্ষই বলেন আপনারা, 3 পক্ষের মাঝখানে আমি কোনো কথা ছড়াছড়ি করছি। হ্যাঁ, কথার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো আমি বলছি সেইগুলো আসলে আমি যতটুকু ভাবছি বা জানছি যে এই ক্ষেত্রে আমি কথাগুলো বলছি। আসলে এক হাতে তালি বাজে না, তো একটু করেই সম্পূর্ণ এই এত দূর আসছে অনেক কিছু। আমি কখনোই আসলে এরকম পর্যায়ে আসুক আমি কখনোই চাইনি। আর আমি ফার্স্টের থেকেই আপনাদের ভাবিকে একটা কথাই বলতাম যে তুমি কি আসলে এই জিনিসগুলো ঠিকঠাক চালাতে পারবা কিনা সামনে। আমি তো ভিডিও বানাবো, রান্নার ভিডিও, এই করবো সেই করবো, আসলে
মানুষ আগায় যখন শুরু করে তখন আসলে জানে না সামনে কি পর্যায়ে পড়বে। তো সেই করতে করতে আজকে এই পর্যায়ে চলে আসছে যে আজকে সবার কাছে সে কালার, সবার কাছে কালার হওয়ার ভিতরেও বিষয়টা হচ্ছে অনেকে অনেকভাবে বলে, কথাবার্তা বলছেন আমাকে, আপনার ভাবিকেও বলছে। তো আমি একটা কথা বলি, সে কথা তো এই যে বিষয়গুলো হয়েছে, এত গ্যাঞ্জাম, এত কথাগতি, আমি একটা জিনিস দেখতেছি, সব দিকে সবাই ঠিক আছে, বেলা শেষে আমরাই খারাপ। হ্যাঁ, কিন্তু বেলা শেষে আমরা কেন খারাপ সেটা একবারও কেউ কোশ্চেন করছে? হ্যাঁ, পাশের বাসার ভাবি ভিউ কামানোর জন্য আসছে, পাশের বাসার ভাবি, আর এই যে পাশে একটা আছে অমুক তমুক ভাবে চাতা ভাবে আপনারা কথাবার্তা বলছেন, আমরা কোনো রিয়াক্ট করিনি, আমরা কিছু বলিও না, শুধুমাত্র একটা কথাই বলছি যে সময় আসলে আপনাদের সব জানাবো। হ্যাঁ, আর শুনো, এই যে একটা আপু লিখছে যে কালো জাদুর ব্যাপারটা ক্লিয়ার করো, কালো জাদুর ব্যাপারটা তুমি ক্লিয়ার করো। আচ্ছা, কালো জাদুর বিষয় হচ্ছে যে ভাই কালো জাদুর বিষয়টা আপনাদের বলি। কালো জাদু করছি এই যে কথাটা উঠছে, কালো গুনার সাথে এই যে টপিক গুলো উঠছে, আসলে এগুলো হাস্য। কালো জাদুর ব্যাপারটা আসলে আমরা কালো জাদু কেন তাদেরকে করবো, তাদের ব্যাপারে আমরা কালো জাদুর ব্যাপার জানি। আর কালো গুনার যে ব্যাপারটা সেটা বলি, সেটা আহাদ ভাই, তিশা ভাবি সবাই মিলে আমার হাজবেন্ডকে ফোর্স করছে যে আপনি একটু কালো ভুনা করে খাওয়ান, আমাদেরকে কালো ভুনা করে খাওয়ান। সেই জন্য আমরা কালো ভুনা, আমার হাজবেন্ড রান্না করতে পারে তাই কালো ভুনা করেছে। আমাদের কিসের ঠেকা পড়ছে আপু বলেন তো, আপনারাই বলেন, ওনাদেরকে কালো জাদু করতে যাবো কেন? আমরা কালো জাদু করতে যাবো? ঠিক আছে, কেন আমরা কালো জাদু তাদের করবো? সে কি আমার সত্যি লাগে? সে কি করলো? তার সাথে আমার ভেজালটা যে জায়গাতে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। সে আখি ভাবিকে ফোন দিয়ে বলে আমি নাকি তাদের জন্য কালো জাদু করছি। আখি তুই ঠিকই বলছস, তুই ঠিকই বলছস, পাশের বাসার ভাবি কালো জাদু করছে। এই তোমাদের ভাবি না যে আমাদের খুব কাছের মানুষ, সে তুই তাকে চিনিস? না না, তিশাকে নাম আখি ভাবিকে নাম ধরে বলছে। আখি ভাবি সেটা লাইভে ক্লিয়ার করছে, আখি ভাবি সেটা লাইভে ক্লিয়ার করছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এত কিছুর ভিতরে এত গ্যাঞ্জাম কি কারণে হলো? হ্যাঁ, আজকে কতদিন হবে আপনাদের ওদের সাথে আমার গ্যাঞ্জাম সব সময় ওরা আমাদেরকে মানে কি বলবো, এগুলা বলতে গেলেও আমার রুচিতে বাড়তেছে যে একটা মানুষ কতটা মানে নিচে নামতে পারে, তাদেরকে দেখলে বোঝা যায়। আপনারা যে কাছাকাছি না দেখলে বুঝতে পারবেন না যে ওরা কতটা ছোট মনের অধিকারী আর কতটা নাটকবাজ। নাটক করাটা ওদের পেশা, নাটক ওদের পেশা। তোমার নামে ওরা ভিউ কামানোর জন্য যে কি করতে পারে আপনাদের কোনো আইডিয়া নাই। ওরা যা কিছু পারে, যে আমাকে ইউজ করছে, সবাইকে ইউজ করে। এই ইউজ করার কারণ হচ্ছে ভিউ ব্যবসা আর টাকা কামানো, এটাই হচ্ছে ওদের টার্গেট। একটার পর একটা নতুন নাটক শুরু করে। আচ্ছা, তোমার সাথে কি হয়েছে বেসিক্যালি সেটা বলো। তুমি আমার সাথে তোমার সাথে গ্যাঞ্জামটা শুরু হয়েছে? তাদের সাথে ভিডিও বানাইতাম, আমি তো ব্লগ করতে চাইনি, তারাই আমাকে বলছে ভিডিও করার জন্য। তো ওদের কথায় আমি আমি এই ভিডিও লাইভে আসছি, আর শখ করে আসছি, আমার একটা শখ ছিল, শখ করে আসছি। কিন্তু যখন তাদের সাথে ভিডিও করতাম, আগে ভিডিও ছাড়া যাবে না, আগে ভিডিও তিশা ছাড়বে, তার 2 দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে, কারণ ওর ভিউ কমে যাবে, ওর হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও আগে আমি যদি আগে ভিডিও ছাড়ি তাহলে ওর ভিডিও কেউ দেখবে না। সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারবো না। আগে তিশা ভিডিও ছাড়বে, তার 2 দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে। তাহলে তোমার সাথে কি নিয়ে গ্যাঞ্জাম হয়েছে? ওদের সাথে আমার মেন আগে থেকে মন কালাকালি কষ্ট ছিল, কিন্তু মেন ওদের সাথে আমার ক্যাপশনটা গঞ্জামটা হয় বার্থডে থেকে, সানিমের বার্থডে থেকে। সানিমের বার্থডের দিন আমরা সবাই মোটামুটি আনন্দ করছি, ভালোই ছিল। রাতে আমি চলে আসছি, আসার পর সকালবেলা আমাকে সকালে না, দুপুরের পরে আমাকে আন্টি ফোন দিয়ে বলে, তিশার আম্মু ফোন দিয়ে বলে ইতমামকে একটু উপরে পাঠাও, সানিম খেলবে। তো আমি তারপর কি করলাম, সানিমকে পাঠাইছি উপরে। তো পাঠানোর পর সানিমের কাছে ইতমামরে পাঠাইছি, আমার ছেলের নাম ইতমাম, আমার বড় ছেলে নাম। তো ও গেছে গিয়ে ওখানে খেলা করতেছে। পরে আমার এমনিতে মন ভালো ছিল না, একটু এমনিতে আমার মন খারাপ ছিল। তো আমি উপরে গেছি যে আমার মন খারাপ হলে একটা জিনিস করি আমি, সেটা হচ্ছে আমি আমার বাপের বাড়ি যাই।
তো আমি উপরে আমার ছেলেকে আনতে গেছি, যে উপর থেকে এনে আমি আমার বোন আবার আমার বাসায় থাকে না, বলি আমার বোনকে মানে আমার বোনের সাথে বোনও আমার বাসায় থাকে, কারণ আমার বাবু হওয়ার পর থেকে, আমার বাবু অসুস্থ হওয়ার পর থেকেই আমার মেজো বোন আমার কাছে, ছোট বোন আমার কাছে থাকে আমার বাচ্চাদের জন্য। তো আমি আমার মার বাসায় যাবো, আমরা সবাই মিলে মানে ও তো সেদিন তুই ছিলি না, শুধু নেয়া ছিল। তা আমি উপরে গেছি ছেলেকে আনতে, গিয়ে দেখি যে মানে আন্টি বলতেছে আমার যে আজকে তো রাজা বলতেছে যে ভাবি আজকে তোমার খবর আছে। তা আমি বলতেছি কেন, কি হয়েছে? পরে বলতেছে যাও যাইলে বুঝবা। পরে ভিতরে ঢুকার পরে যে আন্টি বলতেছে যে তুমি আগে ভিডিও ছাড়লা, এখন সব কথা আমার একা শুনতে হইতেছে। তা আমি বলছি কেন, কিসের ভিডিও? বলতেছে তোমার আঙ্কেল আমাকে খাওয়াই দিছে, সেই ভিডিওটা তুমি কেন আগে ছাড়ছো? এটা তো তিশা সারপ্রাইজ হিসাবে সবার জন্য রাখছে। হ্যাঁ সারপ্রাইজ হিসাবে রাখছে, এখন তুমি যে ভিডিওটা আগে ছাড়ে দিচ্ছ তোমার ওই ভিডিওটা 1 মিলিয়ন হয়ে গেছে। এখন আর কি তিশার ভিডিওটা ছাড়লে তিশার আর ভিউ হবে? তিশার কি কোনো ভিডিও ভিউ হবে? পর আমি বলছি আন্টি ও এটা ভাবি সারপ্রাইজ হিসাবে রাখবে, এটা তো আমাকে বলে নাই। এই ভিডিও তো সবার আগে আমি করছি, যখন আঙ্কেল আন্টিটা খাওয়াই দিতেছে সবার আগে ভিডিওটা আমি করছি। কইরা আমি বলছি যে ভিডিওটা সুন্দর, আঙ্কেল আন্টিটা খাওয়াই দিচ্ছে। আমার দেখা দেখি সবাই ভিডিও করছে, তাহলে ভিডিওটা তো আগে আমি করছি। তো বলার পরে আমাকে তো আর বলেও নাই, যে যার সময় বলেও না যে ভাবি প্রতিবারের মতো যে ভিডিওটা আগে তুমি ছাইরো না, আমাকে আমি ছাড়বো। তাহলে আমি কি করে বুঝবো? আমাকে তো ব্লগের কথাও বলছিল, আর রিলসে সব এইভাবে ছাড়তে হবে এটা তো আমি জানতাম না। এটা বলে আমার খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে লাগাতে। আমি কিছু বলি না, আমি মুখ অন্ধকার করে আমার ছেলের বলতেছি যে চল নানু বাসায় যাবো। এটা বলে আমি ছেলেকে নিয়ে চলে আসছি। হ্যাঁ নিয়ে চলে আসছি নিচে। আসার পরে তখন আমি কান্না চোখে করে চলে আসছি। আরে রাজা মৌসুমী আমার কাছে আসে বলে ভাবি কান্না করো না, মন খারাপ করতেছো কেন? মন খারাপ করার কি আছে, থাক ইয়ে করছে এখানে। আমি বলছি তখন আমার অনেক খারাপ লাগছে। পরে আমি বলছি না রে ভাই আমার ভালো লাগতেছে না, আমি এখন ইয়ে করবো, আমার মার বাসায় চলে যাবো। তো এইটা বললাম আমি আমার আম্মুর বাসায় যাচ্ছি। তো ওরাও বেরোইছে, ওরা বাইরে ঘুরবে, আর আমি আমার বোন আমার বাচ্চাদের নিয়ে আমার আম্মুর বাসা যাবো। তো যাওয়ার পথে আমি ডিউসেসের 1 নম্বর গেট পর্যন্ত চলে গেছি, রিক্সা পাইনে হেঁটে চলে গেছি। তখন গেছি আর রাজা আমাকে মৌসুমী আমাকে ফোন দিয়ে বলে ভাবি তুমি কই, মৌসুমী একটু চটপটি খাবে, আমাকে একটু পল্লী বিদ্যুতের চটপটির দোকান কই দেখায় দাও, আমি তো চিনি না। পরে আমি বলছি শুনো আমি না 1 নম্বর গেট চলে আসছি, তোমরা একটা রিক্সা নিয়ে অথবা কাউকে জিজ্ঞাসা করে 1 নম্বর গেট আসো, আসলে আমি 1 নম্বর গেট থেকে তোমাদেরকে চটপটির দোকান দেখাই দিব। এইটা বলে আমি ওখানে দাঁড়াইছিলাম, ওরা একটা রিক্সা নিয়ে ওখানে গেছে। যাওয়ার পরে আমি ওদেরকে পল্লী বিদ্যুৎ চটপটির দোকানে নিয়ে গেছি, পল্লী ফুডে পল্লী ব্লিস ফুড না যাই হোক ওখানে নিয়ে গেছি। নেওয়ার পরে ও চটপটির দোকানে দিছি, তখনই আমাকে নাকি আমার ফোন সাইলেন্ট ছিল। আহাত ভাই তিশা ভাই আমার ফোন দিচ্ছে, আমি দেখি নাই। তো রাজাকে ফোন দিচ্ছে, রাজা বলছে ভাবিস চটপটি খাইতে আসছি। এইটা বলছে আরে তিশা আমার হাজবেন্ডকে ফোন দিয়ে যা তা বাসায় ভাবির থেকে আমি এটা আশা করি না। ভাবি এত স্বার্থপর কেন? রাজাকে চিনছে কার মাধ্যমে? সে রাজাকে নিয়ে বাইরে যায় কেন? এই সেই যা তা ভাষা গালাগালি না সরি মানে অসম্ভব খারাপ ভাষা কথা বলতেছে। তখন আপনার মানে তোমাদের ভাইয়া বলতেছে ভাবি ইভানা এমন মেয়ে না, আমি আগে ব্যাপারটা শুনিনি তারপর আপনাকে বলি, আপনি এইভাবে কেন বলতেছেন? এখানে কোনো ভুল বুঝাবুঝি আছে? কোনো ভুল বুঝাবুঝি নাই, কোনো কিছু নাই। আর রাজা মৌসুমী আমারে না বইলা কেন চটপটি খাইতে গেছে? ওরা আসুক আসতে বাসা ওরে ঘাট ধরে বের করে দিব। এইটা বলে ফোন কেটে দিছে। তারপর আমি বাসায় আমার আম্মু বাসায় চলে যাই। তো চলে গেছি। যাওয়ার পরে আমি আসছি, যাওয়ার পর তোমার ভাই আসার পর তোমাদের ভাইয়া নিয়ে আবার রাতে আমি বাসায় চলে আসি, আসার পর তোমাদের ভাইয়া আমাকে নিয়ে উপরে 8 তলায় যায় তাদের সাথে কথা বলার জন্য। তো কথা বলার জন্য গেছে, আরে তারা আমাদের সাথে কথা বলবেই না। প্রথমত না আমরা কথা বলবো না, আমরা এখন মাও যাবো, আমরা এখন কথা বলবো না। তো তোমার ভাইয়া বারবার বলতেছে যে ভাবি এখানে ভুল বুঝাবুঝি, আপনারা একটু শুনেন, কথাগুলো শুনেন না শুনেন। তারপরে আন্টি শুনছে, আন্টি শুরু করছে, শুরু করে মা মেয়ে আমাদের সাথে যা তা ভাষায় কথা বলা শুরু করে দিচ্ছে। আন্টি এগুলা কি তোমার উচিত হয়েছে? এগুলা কি হয়েছে? ওগুলা কি হয়েছে? মানে এইভাবে তারা দুইজনে, আমরা যত তাদের দুইজনকে বোঝানোর চেষ্টা করলাম যে না ঘটনাটা এমনে না, ঘটনাটা এমনে না, ঘটনাটা অমনে, ঘটনাটা এমনে না, ঘটনাটা অমনে, এইভাবে বলি না না, তারা বুঝতেই চায় না। এইদিকে আমি বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝলো না। তারা আমাদের সাথে অসম্ভব রুড ব্যবহার, খারাপ ব্যবহার করছে। করার পর আমি কানতে কানতে বাসা থেকে বলে আসছি শুধু ভাবি যে ভাবি আমি তোমার জন্য যা করছিলাম
তোমার নিজের পেট ধরা মাও তোমার জন্য করে নাই। তো এই আজকে তোমরা আমাকে যেটা দিলা এটা তোমরা মনে রাখো। এটা বলে আমি কাঁদতে কাঁদতে বাসে চলেছি। আসার পর আমার কান্না দেখে আমার বড় ছেলে আমার বলতেছে, মা তুমি কাঁদতেছো কেন? আমি বলতেছি এমনি। বলে আম্মু তুমি কাঁদো কেন? জানো তিশা আন্টি আর তিশা আন্টির মা তোমারে নিয়ে উপরে অনেক বাজে বাজে কথা বলছে। আমি বলি কি বলো বাবা? আমার বড় ছেলে আবার আমার নামে যদি কেউ কোনো কিছু বা তার ফ্যামিলি মেম্বার নামে কেউ কিছু বলে, ও ওইটা এসে সাথে সাথে আমাদেরকে বলে দেয়। আমার বড় ছেলে বলতেছে যে তারা নাকি উপরে আমার ওই ভিডিওতে আঙ্কেল আন্টিকে খাওয়াই দিচ্ছে, ওই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়েছে বইলা তারা যা তা ব্যবহার করছে এখানে, যে ওই মহিলা কেন 1 মিলিয়ন ভিউ হইলো, ওই মহিলা কেন আগে ভিডিও ছাড়ে, ওই মহিলা কি জানে না যে আগে ভিডিও ছাড়া নিষেধ? ওই মহিলাকে আমি বারবার বলে দিছি, তারপরে ওই মহিলা কেন ভিডিও ছাড়ছে? ওই মহিলার এত বড় সাহস দিছে কে? আমার কথা অমান্য করে। আমার ঘর আমার সংসার, আমি আগে ভিডিও ছাড়বো, আমার ঘরে ভিডিও হয়, আর সে আমি কষ্ট করে এত দূর আসছি। তারপরে বলে ওই মহিলার ফেসে মনিটাইজেশন আছে, ওই মহিলার $100 হয়েছে। আম্মু এটা যদি তোমার হইতো তাইলে কি আর আমি এমন করতাম? আর যদি $100 তুমি কামাই করতা, অথবা আজকে যদি তোমার পেজে $100 আইতো বা তোমার 1 মিলিয়ন ভিউ হইতো, তাইলে কি আমি এমন করতাম? এটা করতাম এইভাবে, মানে ঠিক এইভাবে ওরা বলছে। তো আমার ছেলে এগুলা সব শুনছে, শুই না আমার ছেলে আইসা আমাকে এগুলা বলে দিচ্ছে রাখি। বলার পর তো আমার খুব কষ্ট লাগছে, কি রে এগুলো কি ধরনের কথা? তারা এই ধরনের চিন্তা, মানে আমার বিরুদ্ধে এই ধরনের চিন্তা ভাবনা করে, সেটা আমার খুব, ওদের মন মানসিকতা এত ছোট আমি এটা চিন্তাই করতে পারি নাই, আমার এত খারাপ লাগছে। তারপরে আমরা চলে এই কথা আমার ছেলে থেকে শুনে আমি চুপচাপ বসেছিলাম, আমি আর ওদের সাথে মিশি নাই। তারপর থেকে আমি ওদের সাথে মিশা বন্ধ করে দিছি। দেওয়ার পর আমরা বাসায় ছিলাম। এখন পরের দিন করছে রাজার মৌসুম আমাদের বাসায় আসছিল মনে হয়, আসে আমার বুঝাইতেছিল যে ভাবি থাক, মন খারাপ করেন না, ভুল বুঝাবুঝি হইতে পারে, বাসাও ছাইরেন না, আর মিলে যান, সমস্যা নেই। আমি কইছি, পরে আমার এভাবে বুঝাইতেছে, পরে আমি বলছি না আমি আর মিলবো না ওদের সাথে। আমি আজ পর্যন্ত কারো কাছে ওদের ব্যাপারে একটা কথা বলি না। ওদের সবকিছু আমি আমার 2 চোখে দেখছি, যে ওরা কি কি করছে মানুষের সাথে, কি কি অন্যায় করছে, মানুষের কি কি ক্ষতি করছে, তাও আমি চুপ করেছিলাম। আমি দেখছি, আমি আর তোমার ভাইয়া চুপ করে থাকতাম আর বলতাম যে দেখছো ওনারা কি করে, তারপরেও কোনোদিন কাউরে বলি নাই, চুপ করেছিলাম। তারপরে ওরা এরকম করতেছে, আমি আর চুপ করে থাকবো না। ওরা আমার সাথে এই কি করে ঠিক করে নাই। পরে ওরা বলতেছে কেন, কি হয়েছে? এইদিকে আন্টির সাথে আমার একটা ভালো রিলেশন ছিল, ঠিক আছে, মুনতাহার সাথে আবার আমার আরেক রকম একটা রিলেশন ছিল, ভাবির সাথে আমার আরেক রকম একটা রিলেশন ছিল, 3 জনের সাথে আমার 3 রকম রিলেশন ছিল, 3 জনের সাথে 3 রকম রিলেশন ছিল। এখন আপনারা বলেন, ওর মা আর ওর ভাবি আমার কাছে ওর জামাইয়ের নামে আর ওর তিশার নামে সারাদিন গসিপ করতো। এখন তিশা আবার আইসা আমার কাছে তার মার নামে গসিপ করতো। আমি 2 জনেরটা শুনতাম, কারোরটা কারো কাছে বলি নাই। এখন আমার অপরাধ, আমি কেন 2 জনেরটা 2 জনকে বলে দিলাম না, এটা আমার অপরাধ, আমি কেন বলে দিলাম। তুমি কেমন আমার ক্লোজ পারসন হইছো যে তুমি এই কথাটা বলতে পারো না? হ্যাঁ, কেন কিভাবে এটা ফাঁস হয়েছে সেটা আমি বলি। তো এইভাবে বলতো, এবং কি ওরা কি প্রকৃতির আমি বলি, ওরা আমার বদনাম আমার জামাইয়ের কাছে, আমার জামাইয়ের বদনাম আমার বোনের কাছে, আমার বোনের বদনাম আরেকজনের কাছে, আরেকজনের বদনাম কুত্তার গায়ে বিলাই, বিলের গায়ে কুত্তা, এটাই হয়েছে ওদের ফ্যামিলির অভ্যাস, এটাই ওরা করে। আমার কাছে এর বদনাম, আমার কাছে ওর বদনাম, আবার ওর কাছে এর বদনাম, মানে কাউরে ছাড়ে না, কারোর সাথে ওরা ভালো সম্পর্ক রাখতে পারে নাই, কারোর সাথে না। একটা পার্সন দেখাইতে পারবে না যে যার সাথে ওরা ভালো হয়ে চলছে এবং ভালো থাকছে। ওদের একটা অলৌকিক ক্ষমতা আছে কি জানেন? ওরা কাউকে দায়িত্ব নিয়ে এমন ভাবে তাদেরকে বশ করবে, বুঝাবে যে তারাই ফ্রেশ, তারাই ভালো, দ্বিতীয় পক্ষ যে আছে তারা সম্পূর্ণ রং, তাদের সব ভুল, তারা সব খারাপ। এত নাটক তারা জানে। একটা মানুষের সাথে ধরে মিশে তো বোঝা যায় না। আস্তে আস্তে 1 বছরে আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। তাদের প্রত্যেকটা অভিনয়, নাটক সব আমার কাছে ক্লিয়ার। এই যে আকিবাবির পেজের আইডির মধ্যে যে স্টেপ করছে, কে দিছে? ওরা দিছে। এই যে এটা কি কয়, এই যে ওর নাম কি, মৌয়ারি, ওদের পেজ কে উড়াইছে? ওরা উড়াইছে। আমি জানি এই যে আমি আজকে লাইভে গেছি, কালকে আমার পেজ উড়াই দিবে, এটা আমি জানি, আমার পেজ উড়াই দিবে, এটা ওদের কমন।
এটা ওরা পারে। আমার পেজ উড়াই দিবে এবং লাইভ শেষে এমন হইতে পারে আমার উপরে হামলাও করতে পারে, আমার বাসায় এসে পড়বে, এটা আমি জানি। কারণ ওদের ওদের দ্বারা অসম্ভব বলে কোনো ওয়ার্ড নেই ভাই, ওরা নাটকের জন্য সেরা, ওরা নাটকের জন্য সেরা। ওদের মতো নাটক ভাই পৃথিবীর বুকে কেউ জানে না, ঠিক আছে? নাটকের জন্য ওরা সেরা। ওদের ঘরে অল টাইম নাটক চলে, অল টাইম নাটক চলে। আমার মেজো বোন তো আমার কাছেই ছিল, ও সব দেখছে কিভাবে আইসা আইসা ওরা সবাই আমার ঘরে বসে বসে ওরা গসিপ করতো মানুষের নামে। আমি কেন তাদের সাথে তাল মিলাইলাম না, আমি কেন এর কথা সেরে বললাম না, এটা আমার অপরাধ। তারপরে এই কথা বলার পর মৌসুমী আর রাজা যেদিন আমাকে বুঝাইতেছেন, সেদিন আমি রাজা মৌসুমী বলেছি, ভাই তোরা ওরা চিনস না করে, ও করে চিনতে তোকে এনে জন্ম নেওয়া লাগবে, তোরা ওগুলো চিনস না, ওগুলো তোরা চিনস না, ওরা কি কোয়ালিটি, হ্যাঁ ওগুলো বুঝোস না। ওরা আজ আমার নামে বদনাম করছে, আমি এত কিছু করলাম আমার নামে, তোকে আজকে আমারে কিভাবে বেজ্জতি করছে দেখছস, হ্যাঁ কিভাবে বেজ্জতি করছে তোরা দেখছিস। কালকে যে তোকে না তোকে করবো না তার কোনো গ্যারান্টি নেই। এইভাবে আমি রাজা মৌসুমীকে বলছি, ঠিক আছে? বলতে থাকছে, বলা শুরু করছে। তো এইভাবেই ওরা সবসময় মানে হ্যাঁ। তারপরে এই যে গ্যাঞ্জামের কথাই আসতেছি, তো এরপরে আমরা তো ওদের সাথে এই রাজা মৌসুমীকে এটা বলার পর রাজা মৌসুমী চলে গেছে। এদিকে রাজা মৌসুমীর কাছে আর আমার সামনে, আমার বোনের সামনে, সবার সামনেই ওই আন্টি মুন্থা বা তিশার এদের ব্যাপারগুলোর গসিপ হয়েছিল না, হয়েছিল। হওয়ার পরে কি কি হয়েছে আমি সঠিক জানিও না, যাই হয়েছে। হওয়ার পরে ওইটা নিয়েই কি যেন বলে, আমার সাথে যেটা নিয়ে আর কি হয়েছে গ্যাঞ্জাম গান। তারপর আমরা মানে ওদের, আমি মৌসুমীর কাছে রাজার কাছে যে আমার কথাগুলো বলছি যে ওরা এরকম ওরা সেরকম, এটা বলার পরে, এগুলা বলার পরে ওরা আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছে, তোমাদের ভাইকে, যে ইয়া করছে ভাই, আমাকে প্রথম ফোন দিচ্ছে, সরি আমাকে ফোন দিচ্ছে, ভাবি আমি তোমার কাছে কয় টাকা পাবো, তুমি রাজা মৌসুমীর কাছে বলছো। পরে আমি বলছি রাজা মৌসুমীর কাছে আমি আর কি কি বলছি সবটা জানো, যাই না আমাকে কল দিও, তারপর আমরা সরাসরি কথা বলবো, এটা বলছি। বলার পরে তোমার মানে তারপরে বলার পরে আস্তে আস্তে শুনে আবার তোমার ভাইয়ের ফোন দিচ্ছে দুপুরবেলা, তখন আমি আমার আম্মুর বাসায়। তারপরে তোমার ভাইয়াকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ইয়ে করছে, ভাবি আমার ব্যাপারে এই সমস্ত বাজে বাজে কথা কি করে রাজা মৌসুমীর কাছে বললো, হ্যাঁ এগুলা নিয়ে বসতে হবে। তো তোমার ভাইয়া বলছে যে হ্যাঁ বসবো, সরাসরি বসেন সবাই মিলে, কোনো সমস্যা নাই বসেন। তো সবাই মিলে বসার আয়োজন ছিল, কথা ছিল ওই যে যেই দিন তারা আকিবাবির বাসায় গেছিল সেই দিন বসার কথা ছিল। তো সেই দিন আবার আমার গ্রাম থেকে ফোন আসে আমার নানা মারা যায়, তো সেই দিনের বসা ক্যান্সেল হয়ে আমি আমার নানা মারা যায় বাড়ি চলে যাই, আর তারা নাকি জল পথে যায় না। তোমার সাথে গ্যাঞ্জাম হয়েছে বা যাই হয়েছে, হ্যাঁ তোমার সাথে তার রুমে গেছো, তার রুমে যাওয়ার পর তোমার সাথে দূর চিল্লাচিল্লি সে গালি দিছে তোমার, মাগি মুগি বলে এটা ওটা বলে গালি গালাজ করছে। এইখানে তোমার সাথে কি আন্টির সাথে কোনো ক্যাসাল না, মুনতার সাথে কোনো ক্যাসাল না, তোমার সাথে ক্যাসাল কার? তিশা ভাবি। হ্যাঁ তাইলে তোমার প্রবলেম শুধু তিশা ভাবির সাথে। তাই তোমার তিশা ভাবির সাথে কি হয়েছে, তোমার সাথে রুমের বাসার নিচে এসে তারা গালি গালাজ করছে আকি ভাবি, তাই তিশা ভাবি গালি গালাজ করে তুমি যতটুকু বলছো ভালো করে ব্যবহার করতে, সে ভালো করে আমি নিজেও ছিলাম। না না আমার কাছে রেকর্ড আছে তো। হ্যাঁ এখন তোমার সাথে গ্যাঞ্জাম হওয়ার কারণ হচ্ছে যে এটাই তো, তাহলে এরপরে তো তোমার সাথে তার কানেকশন নাই না। তুমি এতদিন এত কিছু করার পরে তোমার লাস্ট পর্যন্ত তুমি প্রতিদান পাইছো এইটা, হ্যাঁ এর থেকে তো বড় কিছু না। তুমি তো এতদিন এত কিছু করছো তাদের জন্য, এখন কি তুমি তাদের জন্য করবা না? তাহলে তোমার হিসাব তুমি পাইছো, তুমি খারাপ না ভালো সেটা তুমি পাই গেছো, তাহলে তোমার চাপটা তুমি এখানে ক্লোজ করবে। কেন আমি ক্লিয়ার করবো না? এইটাই তুমি ক্লিয়ার করে দাও। হ্যাঁ এটা আমি আজকে সবার কাছে, কেন আমি খারাপ, আমি সবার সামনে না, আমি সবার কাছে এটা ক্লিয়ার করবো, এটা আমি সবাইকে ক্লিয়ার করবো না যে কি হয়েছে, ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দিব। যে সেই দিন বাসায় আসার পর তোমাকে, তারপর আমার নানা মারা গেছে, আমি বাড়ি চলে গেছি, বাড়ি যাওয়া থেকে আসছি, আসার পর ওরা আসছে মানে আমি বাসায় আসছি, আসার পর ওদেরকে টেক্সট দিছি, মানে তোমাদের ভাইয়া টেক্সট দিচ্ছে যে ভাবি নিচে নামেন, আমরা বসবো, আন্টি মুন্থাও সবাইকে নিয়ে আসেন, কি হয়েছে না হয়েছে সব ক্লিয়ার করে।
ক্লিয়ারের কথা বলছে না, আসতে বলছে না, তখন আমরা এই রাজা মৌসুমী আবার আমাদের বাসায় এসে কলিং বেল ছিল, দরজার টক দিছে। তারপর আমি ওই বাসায় গেছিলাম, যাই ওদের সাথে কথা বলতেছিলাম, কথা বলা অবস্থায় তো এরপরে মানে কি বলবো, বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপরে তারা টিসে নাইমা আসে আমাকে বলে, এই ইয়া করছে, এই তোমার কাছে আমি কি করছি, আমি নেশা করি, এইটা তোমারে কে বলছে, এই হইছে সে হইছে ওই হইছে কয়ে আমারে চিলাচিলি করতেছে, তুমি রাজা মৌসুমীর কাছে কি বলছো, এই সে হানটা। তখন আমি বলছি যে আমি রাজা মৌসুমীর কাছে যা সত্য তাই বলছি, তোমরা এইসব নাটক করো সেগুলো আমি বলছি, আমি রাজা মৌসুমীর কাছে বলছি, তো কি হয়েছে, এই আমি ওরে সুন্দরভাবে বলতেছি তুমি করে, আর ও আমারে তুই করে অগত্য ভাষায় গালাগালি করে আমাকে মারতে আসছে। আমার কাছে ভয়েস রেকর্ড আছে 40 মিনিট, ও আমাকে মারতে পর্যন্ত আসে। ওই 40 মিনিটের ভয়েস রেকর্ড আমার কাছে আছে, ওইটা আমি তোমাদের সবাইকে শোনাবো, কোনো সমস্যা নাই, আমি তোমাদের সবাইকে শোনাবো, ঠিক আছে, যে ঘটনা কি ঘটছিল এই রেকর্ড আমি তোমাদের সবাইকে শোনাবো 40 মিনিট, কিভাবে আমাকে অগত্য ভাষায় তারা গালাগালি করছে, ঠিক আছে। এত পরিমাণ টিচার মুখের ভাষা কি পরিমাণ যে খারাপ সেটা আমি তোমাদেরকে রেকর্ডে শোনাবো, তোমরা রেকর্ডে শুনতে পারবে। এবং কি আমার বোন আছে, আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, তুই এসে একটু বল। হ্যাঁ আয়শা বল। তো আমার বোনও ছিল, আর এই যে আমার বদনাম রাজা মৌসুমীর কাছে করে, রাজা মৌসুমীর বদনাম আমার কাছে বলে, আমারে বলে যে ইয়া করছে, আমারে বলতেছে যে একদিন আমি ওদের সাথে স্মৃতিসৌধ গেছিলাম, যাওয়ার পরে আমাকে দিয়ে রাজা মৌসুমী ক্যামেরা ধরাইছিল, তো ক্যামেরা ধরানোর কারণে নাকি মানে ধরাইছিল, পরে আমি ওদের ক্যামেরা ধরে দিয়েছিলাম। পরে বাসা আসার পর আমাকে দিশা ভাবি বলতেছে যে ওদের সাথে কেন গেছো তুমি, বেহায়ার মতো ভাবি কেন গেছো, দেখছো রাজার মৌসুমী আমাকে বলে যে তুমি ক্যামেরা ধরতে জানো না, তুমি ক্যামেরা ধরতে পারো না, ঠিক আছে, আমরা ওই রুমে যাও, তো ওই রুমে যাও, বাবার কাছে যাও, তো ক্যামেরা ধরতে পারে না, তুমি ওদের সাথে কেন যাও, দেখছো এখন ওরা কি বললো, রাজা মৌসুমী নাকি আমার ব্যাপারে এগুলা বলছে, হ্যাঁ বাচ্চা নিয়ে পারে না, তারপরেও কেন আইছে, এগুলা নাকি রাজা মৌসুমী আমার ব্যাপারে বলছে। আবার এই গন্ডগোলের ভিতরে বলে আমি নাকি মানে আমি রাজা মৌসুমীর কাছে কি বদনাম বলছি, এগুলা নাকি সব রাজা মৌসুমী রেকর্ড করে তাদেরকে শুনাইছে, রাজা মৌসুমী রেকর্ড করছে, তারপরে মানে রাজা মৌসুমীর নামে আমি অনেক কথা নাকি তাদের কাছে বলছি, এগুলা আমাকে শুনাইছে, রাজা মৌসুমী ভালো না। আবার শেষ লাস্টে আমাকে একদিন রিক্সার মধ্যে, আমার বোনের সামনে রিক্সার মধ্যে আমাকে বলে, ভাবি রাজা মৌসুমীর সাথে মিশো না, ওরা কিন্তু সুবিধার না, ওরা এর কথা তারে লাগায়, তার কথা তারে লাগায়, ঠিক আছে, ওরা কিন্তু ওদের স্বার্থ নিয়ে থাকে। রিক্সাতে কিভাবে বলছে কথাটা একটু বল আয়শা। হ্যাঁ এভাবে বল আয়শা, বল কিভাবে বলছে। তো ও ছিল, আমি রিক্সায় টিশাসও ছিলাম, তো রিক্সার মধ্যে তো বলে কি বলছে বল একটু। বলছে এই কথা যে এর কথা ওরে লাগে, ওর কথা ওরে লাগে, রাজা মৌসুমী ভালো না, ওরাই ভাবি এতদিন কি 1 বছরে আমাদের মধ্যে কোনো পেজগি ছিল, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নষ্ট হয়েছে, দেখো ওরা আসার পরেই কিন্তু আমাদের সম্পর্ক এখন নষ্ট হয়েছে, আমাদের সম্পর্ক ভাঙার জন্য মেন দায়ী কিন্তু রাজা মৌসুমী, আবার পুষ্পিতার কাছে, ঠিক আছে, রাজা মৌসুমীর কাছে, তারপরে মানে এরকম অনেকের কাছে আমার বদনাম করছে, রাজা মৌসুমীর নামে কইছে। আবার ওই যে পার্লারের আপু আসছে, সে আপুরাও বলছে যে ওর মার আর ভাইয়ের বোর সাথে ওদের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য নষ্ট করছে রাজা মৌসুমী, কারণ আমার কাছে 1 বছর ধরে গসিপ করছে, হ্যাঁ 1 বছর ধরে গসিপ করছে, কই ভাবি তো আমাদেরকে মানে আমার সাথে মিশার জন্য আমাকে, আমার এই বদনামগুলো তো বলে নাই, কিন্তু এখন রাজা মৌসুমী ঠিকই আমার কাছে বইলা তাদের সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, ঠিক আছে, এইভাবে বলছে। দেখ কলিং বেলে কে এসে, দেখ আবার আমার বাসায় হামলা করতে আসছে কিনা সবাই, কে আসছে, তোর ভাইয়া কই, তোর ভাইয়ারা ডাকবে, ওরা যে কি পরিমাণ নাটক করে ভাই, কি বল,
তারপরে ওরা এই যে 203-এর সাথে মিশে, 203-এর সাথে চলে, এই 203-এর বাচ্চারা পর্যন্ত তারা দেখতে পারে না। তারা সামনাসামনি বাচ্চারে কি ভালোবাসা দেখায়, ওদের অভ্যাস কি জানেন, সবাইকে মানে সরাসরি ভালোবাসা দেখায়। আর ভালোবাসা শেষ হয়ে গেলে আর আড়ালে গেলে আর ভালোবাসা থাকে না। 203-এর বাচ্চাটা ভালো না, দুষ্টামি করে, অতিরিক্ত এই খায় সেই খায়, ঠিক আছে, তোমার শেষ করে ক্লোজ করো, ঠিক আছে, শেষ মানে বাচ্চাটা নিয়ে পর্যন্ত গসিপ করছে। এখন তোমার নিয়ে আর কোনো কিছু বলার দরকার নাই, তুমি তোমার ক্লিয়ার করছো, হ্যাঁ ক্লিয়ার করছো, তোমার আর নিয়ে কোনো কথা আছে, তোমার এদের সাথে আর সম্পর্ক আছে না, এদের সাথে এখন থেকে সম্পর্ক তুমি নাই। তোমার পার্সোনাল ভাবে চলবা, আজকের থেকে তুমি কারোর সাথে আর এই বিষয়ে সম্পর্ক রাখবে না। তোমার লাইফ তুমি এখানে শেষ করো। আচ্ছা সবাই লিখছে তাড়াতাড়ি শেষ করেন না। হ্যাঁ আচ্ছা, আমি আবার আজকের মতো লাইভ আমি এখানে শেষ করে দেখি, পরে আমি আবার আসবো, অলরেডি প্রবলেম স্টার্ট।